মা বাবা এমন একটা শব্দ যা বটবৃক্ষের মতো আমাদের সব সময় আগলে রাখে। কোনো আঘাত প্রতিঘাত আমাদের যাতে ছুঁতে না পারে। তবে সবার ভাগ্যে সেই সুখ থাকে না, মা বাবাকে কাছে পাওয়ার সুখ। যখন মা বাবা আর পৃথিবীতে থাকে না, আমরা ঠিক তখনই বুঝতে পারি। নমস্কার বন্ধুরা, মন ছুঁয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অডিও স্টোরি শুরু হচ্ছে। আমি যখন ক্লাস 3তে পড়ি, তখন আমার বাবার কারখানা লগ আউট হয়ে গেছিল, কিন্তু আমার মাকে সেটা আমার বাবা জানাতে পারেনি। আমরা বাবার এক বন্ধুর কাছে জানতে পারলাম। প্রায় মাস 3 আগেই বাবার কারখানা লগ আউট হয়ে গেছিল, কিন্তু বাবা একই সময় বেরোতো, একই সময় ফিরতো। আমরা যখন জানতে পারলাম বাবার আর কাজ নেই, তখন মা বাবাকে প্রশ্ন করেছিল। বাবার চোখে জল আর মনে অনেক ব্যথা নিয়ে চুপ করে সহ্য করে নিল, কিন্তু কোনো উত্তর মাকে দেয়নি। মা অনেক কথা শোনালো বাবাকে, খুব কষ্ট থেকে মা শোনালো, বলল, তোমার এত কষ্ট আমাদের কেন জানাওনি? আমরা কি তোমাদের নিজের লোক নই? আমরা কি তোমার কেউ নই? বাবার মুখ থেকে কোনো কথা বেরোলো না। মা বলল, তুমি একা কেন কাজ করবে? তোমার সাথে আমিও আছি। আমি পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছিলাম। আরও বলছিল, রবিনকে মানুষ করতেই হবে, শুধু কি তোমার একার দায়িত্ব? আমার বাবা তখন আমার মাকে বলল, এত বছর তুমি বাড়ির মধ্যে আছো, কাজকর্ম করছো, বেরোওনি কোনোদিনও। সেই কোন ছোটবেলায় তোমার বিয়ে হয়েছে, কিন্তু তুমি কি পারবে? আমার মা খানিকটা চুপ করে বলল, হ্যাঁ পারবো, চেষ্টা করব। আমার বাবা কোনো সুরাহা করতে পারছিল না। প্রতিদিন একের পর এক অশান্তি অর্থ নিয়ে চলতে শুরু করলো, পাওনাদার বেড়ে যেতে শুরু করলো। আমি সব বুঝতে পারতাম, কিন্তু কিছু করার ক্ষমতা আমার ছিল না। বাবার পাশে যে একটু দাঁড়াবো সেই বয়স আমার হয়নি, কিন্তু পরিস্থিতির চাপে আমি বেশ বুঝতে পারছিলাম আমাদের খারাপ দিন আরও আসছে। একদিন আমি স্কুলে যাব, সেই সময় একজন এসে বলল, রবিনের মা, তুমি একটু তাড়াতাড়ি চলো তো। আমার সাথে আমার মা আমাকে ভাত দিতে দিতে উঠে বেরিয়ে গেল, কিন্তু আমি সেদিন বুঝতে পারিনি আমাদের সাথে কি হয়েছিল। আমার বাবা একজনের থেকে 8,000 টাকা ধার করেছিল। সেই টাকা বাবা বছরখানেক ধরে শোধ দিতে পারছিল না। গতকাল রাতে সে এসে বাবাকে খুব অপমান করেছিল, চিৎকার চেঁচামেচি করেছিল। পাড়ার প্রায় প্রতিটা বাড়ি থেকেই কানাঘুষো আমাদের নামে আলোচনা করছিল। তারপর আমি চুপ করে বাড়িতে বসে রইলাম। সেদিন আর স্কুলে যাওয়া হলো না। প্রায় ঘন্টা 2 পর মা ফিরে আসলো। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তোর বাবা আর নেই,
আমরা তখন কোথায় যাব, কি করব, কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। আমার মা মামার বাড়িতে ফোন করলো। মামা সরাসরি মাকে বলল, আমাদের সংসারের অবস্থা তো জানিসই, নতুন করে আর কি বলবো বল। তবে আমি বিপদের দিনে তোর পাশে থেকে জামাইবাবুর কাজটা করে দেব, এর থেকে বেশি কিছু আর আশা করিস না। আমি তখন অনেকটা ছোট হলেও অনেক কিছু বুঝতে পারছি, যেন সময় আর পরিস্থিতি আমাকে ধরে বেঁধে সব বুঝিয়ে দিচ্ছে। মা কেমন যেন চুপ হয়ে গেছিল। বাবার সব কাজকর্ম মিটিয়ে আমার মা লোকের বাড়ির রান্নার কাজ নিল। আমাকে বলল, রবিন, তুই পড়াশোনা চালিয়ে যা, দেখ আমাদের এই দিন আর থাকবে না, নিশ্চয়ই আমাদের ভালো দিন আসবে, সুখের দিন আসবে। এইভাবেই কিছুদিন যাবার পর আমাদের ঘরের ইলেকট্রিকের লাইনটা কেটে দিল। আমাদের বাড়িটা পৈতৃক বাড়ি ছিল, সবার ঘরে আলাদা আলাদা মিটার, চাই প্রতিজন শরিকের ঘরেই লাইট জ্বলছে, কিন্তু আমাদের ঘর ছিল অন্ধকার। কেউ একটা বেলার জন্য আমাদের বলেনি যে একটু লাইটে এসে বসো বা পাখার হাওয়ায় দুটো ভাত খাও। আমার মায়ের শেষ সম্বল দুটো চুড়ি, সোনা আর ব্রোঞ্জ মেশানো, ওই দুটো চুড়ি বিক্রি করে ইলেকট্রিকের বিল দিল। মাকে দেখলাম হঠাৎ করে যেন অনেক কিছু শিখে গেছে। যেই মা শুধু রান্না করত, বাবাকে সময় খেতে দিত, আমাকে সময় মতো স্কুলে নিয়ে যেত, আজ সেই মা অনেক কিছু এগিয়ে গেছে। পরিস্থিতির চাপে মা যেন বাবার জায়গা নিয়ে নিয়েছে। অনেক পরিবর্তন দেখলাম। মা শুধু একটা কথা বলতো, রবিন, তোকে মানুষ হতেই হবে, তুই ভালো করে পড়াশুনো কর, আমাকে দেখতে হবে না, কিন্তু তুই নিজের পায়ে দাঁড়া, তোর জীবনটা যেন সুন্দরভাবে গোছানো হয়। তারপর এভাবেই চলছিল। মা রান্নার কাজ করত আর আমি পড়াশুনো করতাম। মোটামুটি করে আমরা একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে কাটিয়ে দিচ্ছিলাম। মা একটার জায়গায় 4টে বাড়ি কাজ পেল, কারণ মায়ের হাতের রান্না ছিল খুব ভালো। অনেক অনুষ্ঠান বাড়িতেও মাকে ডাকতো রান্নার জন্য। আমি শুধু চেয়ে চেয়ে দেখতাম, ভাবতাম মা কত কষ্ট করছে। আমি যদি কিছু করতাম, মায়ের পাশে একটু দাঁড়াতে পারতাম, কিন্তু সেটা আর হয়ে উঠত না। একদিন আমার মা হঠাৎ এসে আমাকে বলল, আচ্ছা বাবা, আমরা কি এখান থেকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারি না? আমি বললাম, কেন মা, আমাদের তো এটা নিজেদের ভিটে, আমরা এটা ছেড়ে কোথায় যাব, কী বা করব, কি খাবো? মা বলল, জানিস, আজ রান্না করতে গিয়ে এক বাড়িতে এক বৌদির কানের দুল হারিয়ে গেছিল। আমি এই বাড়িতে 3 বছর ধরে রান্না করছি, কানের দুলটা পাচ্ছিল না বলে আমার থেকে আমার ব্যাগটা নিয়ে দেখলো আর খুব সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আরও বলল,
বাড়িতে আর যত কাজের লোক আছে তাদেরকে চাল পোড়া খাওয়াবো, পুলিশেরকে খবর দেব। কিন্তু উনি শেষে অন্য জায়গায় ভুল করে রেখে দিয়েছিল দুলটা, পেয়েও গেল। দুল দুটো যখন পেল আমাদের সবাইকে বলল, তোমরা আসলে অভাবের ঘর থেকে আসছো তো, তাই অভাবেই স্বভাব নষ্ট হয়, সেজন্য তোমাদের সন্দেহ করেছিলাম। আমার মা চোখের জল আর আটকে রাখতে পারল না। আমি মাকে বললাম, মা, আমাকে একটু বড় হতে দাও, আমি একটা চাকরি পাই, তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব, যেখানে কেউ জানতে পারবে না আমরা গরিব, কেউ বলবে না আমাদের অভাব আছে। আমার মা তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদল আর বলল, বাবা, অনেক তাড়াহুড়ো করে বড় হ, আর যে অপমান সহ্য হচ্ছে না রে। আজ 3 বছর হলো আমার মা চলে গেছে। বাবা তো সেই কোন ছোটবেলায় চলে গেছে। আমি যখন চাকরি পেলাম তার বছর 2 পর আমাদের অভাব বলতে আর কিছু ছিল না। মা বলছিল, এবার রবিন একটা বিয়ে কর। আমি বললাম, না, আমি এখন বিয়ে করব না, আমরা তো ভালো আছি মা, তুমি আমি মিলে, এটাই কি যথেষ্ট নয়? মাঝে মাঝে মা বলতো বিয়ের কথা, আমি এড়িয়ে যেতাম। তবেই আমরা আনন্দে কাটাচ্ছিলাম, কিন্তু ওই যে বলে, আনন্দ সুখ খুবই ক্ষণস্থায়ী। মা কিছুটা যখন সুখের মুখ দেখল, একদিন হঠাৎ অফিসে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। আমাকে বলল, আমি পাশের ঘর থেকে বলছি, তোমার মায়ের খুব বুকের যন্ত্রণা, সামনে বিএন রায় হাসপাতালে, তুমি চলে এসো, আমরা পাড়ার লোকেরা ওনাকে ওখানে নিয়ে যাচ্ছি। সেই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা ছেড়ে চলে গেছিল তখন অতটা বোধ হয়নি, যত বড় হয়েছি বাবাকে বুঝতে শিখেছি, বাবার অভাব বুঝেছি। কিন্তু মা, যাকে সারা জীবন আঁকড়ে বেঁচে থাকলাম, এখন বেঁচে আছি, কিন্তু মা আর নেই। আমি হন্তদন্ত হয়ে অফিসে কারোকে কোনো কথা না বলে, এমনকি বসকেও কোনো কিছু জিজ্ঞাসা না করে হসপিটালে চলে গেলাম। তখন দেখি মা হসপিটালের বেডে একদম চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি যখন বারবার মাকে মা মা বলে ডাকছিলাম, আমার মা আঙুল দিয়ে যেন আমাকে বলছে, আমার কাছে আয়। আমি মায়ের কাছে যেতেই আমাকে যেন হাতটা ধরার চেষ্টা করছিল আমার মা। তারপর ডাক্তাররা ভেতরে নিয়ে চলে গেল, কিন্তু সেখান থেকে আর ফিরে আসলো না আমার মা। আজ আমি প্রতিষ্ঠিত, আমার পরিবারও আছে, কিন্তু মা বলার কেউ নেই। আমাকে কেউ কাছে ধরে টেনে বলে না, বাবা, খেয়েছিস, তোর পেট ভরেছে, আর 2 ভাত লাগতো না? কেউ বলে না, কেউ না। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে। অডিও স্টোরি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক,
শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, আমাকে যদি যোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।